কি কোন জিনিসটা কখন বানাবো, শীতের কালে বেশি ফুলকপি চাষ করাবো নাকি গরমকালে বেশি চিচিঙ্গে চাষ করাবো, এইরকম টাইপের ডিসিশনস। মানে একটা প্রোডাকশন কিভাবে চলতে পারে সেই প্রডিউসার ডিসাইড করবে বেসড আপন দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই, এবং এই ডিমান্ডটা কোথা থেকে আসবে, হাউস হোল্ড থেকে আসবে। তাহলে কি এখানে একজন ফার্ম বা একজন কিসের ডিসিশন নেয়, প্রোডাকশন কিভাবে হবে সেই ডিসিশন নেয়। এবার একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কি ডিসাইড করে কিভাবে জিনিসগুলো চালনা করব, তার ডিজাইনটা কিরকম হবে, তার রেগুলেশনটা কিরকম হবে। ঠিক আছে, তাছাড়া পাবলিক গুড মানে রাস্তা, জল, কল, আলো, অমুক তমুক, যেগুলো পাবলিকরা ব্যবহার করে, সেই ডিসিশনটা নেয় হচ্ছে গভর্নমেন্ট। তার মানে আমরা প্রত্যেকে ডিসিশন মেকার, আমাদের সরকারও ডিসিশন মেকার, আমরা যেখান থেকে জিনিস নিচ্ছি তারাও ডিসিশন মেকার। সুতরাং একটা ইকোনমির মূল স্তম্ভ হিসেবে এই তিনজন ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, বা তিনটে এলিমেন্ট ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। কি কি তারা? এক হচ্ছে নিজের বাড়ি, দুই হচ্ছে কোথা থেকে জিনিসটা কিনছি সেই ফার্ম, তিন হচ্ছে সরকার। এই তিনজনের ওপর ডিপেন্ড করে পুরো জিনিসটা থাকে। ক্লিয়ার? বোঝা গেছে? এটা খুব সহজ জিনিস, এটাতে কিছু না বোঝার নেই। সবাই বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এবারে এই জিনিসটা আবারও সেই পুরনো জিনিস, প্রথম ক্লাসে অনেকটা হয়েছিল, এটা এটা অনেকটা রিপিটেটিভ। এটা কি সার্কুলার ফ্লো আমরা আগের দিনই আমরা ক্লাসে, মানে প্রথম ক্লাসে আমরা একে একে বা দ্বিতীয় ক্লাসে একে একে বুঝেছিলাম যে হাউস হোল্ড একটা, ফার্ম একটা। এখানে এটা টু সেক্টর মডেল আছে, এখানে কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন দেখানো নেই। ঠিক, গভর্নমেন্টের ইন্টারভেনশন দেখালে থ্রি সেক্টর মডেল হবে, ওটা তো বেশি কমপ্লিকেটেড হবে তোমাদের জন্য, ওটা থেকে প্রশ্ন আসবে না তোমাদের। তো টু সেক্টর মডেল কি হয়, হাউস হোল্ড থেকে কি কি অফার করি আমরা? এক, ল্যান্ড অফার করতে পারি, জমিটা অফার করতে পারি। দুই, আমরা লেবার অফার করতে পারি। তিন, আমরা ক্যাপিটাল অফার করতে পারি। চার, আমরা অর্গানাইজেশন অফার করতে পারি। ফার্ম আমাদের কি কি অফার করতে পারে? ল্যান্ডের জন্য ভাড়া দেবে রেন্ট হিসেবে, লেবারের জন্য ওয়েজ বা মায়না দেবে, ক্যাপিটালের জন্য কি দেবে, ইন্টারেস্ট দেবে। আর অর্গানাইজেশন মানে আমি যদি নিজে ফার্মটা তৈরি করি তাহলে আমি প্রফিট পাবো। এখান থেকে জিনিসটা হাউস হোল্ড থেকে এই জিনিসগুলো যাচ্ছে, যে কোনো একটা বা সবকটা যাচ্ছে ফার্ম হিসেবে যাচ্ছে, ফার্ম থেকে এই জিনিসগুলো আবার হাউস হোল্ডে ফিরে আসছে রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট হিসেবে। তো এটা একটা সাইকেলের মতন, সেই কারণে এখানে লেখা আছে সার্কুলার ফ্লো। যেখান থেকে জিনিসটা যাচ্ছে সেখানেই ফিরে আসছে। এই জিনিসটা আজকেও আমরা একটু আগে যখন আমরা বার্টার সিস্টেম বা মানি যখন পড়ছিলাম তখনও একইভাবে পড়েছি, তখন শুধু টপিকটা অন্য ছিল কিন্তু আইডিয়াটা একই। কোনো সমস্যা আছে? বলো, সমস্যা থাকলে বলতে হবে তো। সমস্যা ঠিক আছে আছে। কি? না আচ্ছা, এটা আরেকটা সহজ জিনিস, এটাতে আহামরি কিছু নেই। বলছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্টারলিঙ্কড মার্কেটস, মানে হচ্ছে যে কোনো জিনিসের তার একটা নিজস্ব মার্কেট আছে। মানে ধরো একটা মোবাইলের নিজস্ব মার্কেট আছে, একটা মার্কেট মানে আবারও বাজার বলছি না কিন্তু আমি, মার্কেট মানে হচ্ছে যেখানে এটা এটা বোঝানো, তো মানে তোমাদের পক্ষে আমি জানি না বোঝাতে পারছি নাকি। এটা মার্কেট মানে হচ্ছে আহ, ধরে নাও একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স যেখানে সবকটা মোবাইল একসঙ্গে আছে, সেটাকে আমরা মোবাইল মার্কেট বলছি। ধরো একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স যেখানে সবকটা চাকরি একসঙ্গে, সেটাকে আমরা জব মার্কেট বলছি। ধরো এমন একটা জায়গা যেখানে শুধু লেবাররা আছে, সেটাকে আমরা লেবার মার্কেট বলছি। তার মানে কি প্রত্যেকটা মার্কেটের তার বিভিন্ন রকমের ফিচার আছে, তার বিভিন্ন রকমের এলিমেন্ট আছে এবং তার বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। তার মানে কি প্রত্যেকটা জিনিসের জন্য তার ভিন্ন ভিন্ন মার্কেট আছে। ঠিক আছে, এবং এই মার্কেটরা নিজেদের মধ্যে কিভাবে ইন্টারলিঙ্কড হয় বা কিভাবে কানেক্ট হয় সেটা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। ধরো পেট্রোল নিয়ে অনেকক্ষণ কথা হলো, পেট্রোল নিয়েই আবার যদি কথা বলি, ধরো পেট্রোলের দাম বাড়লো, পেট্রোলের দাম বাড়ার ফলে কি হলো, ট্রান্সপোর্টের কস্ট বেড়ে গেল। দেখবে
আমাদের ভারতবর্ষ একটা কথা উঠেছিল যে তেল ডিজেলের দাম বেড়েছে, এবারে বাসের ভাড়া বাড়বে, অমুক বাড়বে, তমুক বাড়বে। তারপর ফাইনালি সেটা হয়নি গভর্নমেন্ট ইন্টারভেনশন এর জন্য। again the importance of মিনিমাল গভর্নমেন্ট ইন্টারভেনশন। ঠিক আছে? গভর্নমেন্ট ইন্টারভেন করেছিল, গভর্নমেন্ট বলেছিল যে না, ভাড়া বাড়ালে চলবে না। ঠিক আছে? সুতরাং এখানেও গভর্নমেন্ট কিন্তু অ্যাক্টস অ্যাজ আ ডিসিশন মেকার। মানে এবারে বুঝতে পারছো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড। আমি যদি কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, ধরো তেলের দাম বাড়লো, তেলের দাম বাড়ার ফলে ট্রান্সপোর্ট কস্ট এমনি ইউজুয়াল সেন্সে বাড়া উচিত। এবারে যদি ট্রান্সপোর্ট কস্ট বাড়ে, আমি বলছি এখান থেকে ইট ইনক্রিজেস ফুড প্রাইসেস ইন ইন্ডিয়া। এটা একটু শুনতে উইয়ার্ড লাগতে পারে যে কি রে বাবা, ট্রান্সপোর্টের কস্ট বাড়ছে তাতে ফুডের দাম বাড়বে কিভাবে? বাড়বে, কেন বাড়বে বলো তো? ট্রান্সপোর্ট কস্ট যদি বাড়ে, ধরো আগে বর্ধমান থেকে, বর্ধমানের কি ফেমাস, বোধহয় চাল ফেমাস, আমি ভুলে গেছি, যাই হোক, ধরো বর্ধমান থেকে আগে চাল আসতো, ঠিক আছে? সেই চালটা কলকাতায় আসতো, কিভাবে আসতো? উড়ে উড়ে আসতো না, বস্তা ছুড়ে দিত না বর্ধমান থেকে যে কলকাতায় এসে নামবে, এমন নয়। তাহলে কি কোনো একটা গাড়ি করে আসতো, ট্রাকে করে আসছে। এবার সেই ট্রাকটা তো জলে চলছে না, সে ট্রাকটা তেলে বা ডিজেলে চলছে। সুতরাং যদি আজকে ডিজেলের দাম বাড়ে, সেখানে ট্রান্সপোর্টের কস্ট বেড়ে যাচ্ছে। মানে আগে যদি এক এক ব্যাগ চাল, 25 কেজি চালের বস্তার যদি আগে দাম ধরো 100 টাকা ছিল, কথা হয় না এরকম, ধরো 100 টাকা, কম ইউনিট ধরলে বুঝতে সুবিধা। 100 টাকা ছিল, ওটা ট্রান্সপোর্ট কস্ট মিলিয়ে ঝুলিয়ে সব মিলিয়ে 100 টাকা করে কিনতাম আমি। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমাকে সেটা 120 টাকা করে কিনতে হবে বা 110 টাকা করে কিনতে হবে। সুতরাং আমি যদি একজন মালিক হিসেবে 110 টাকা করে চালের বস্তা কিনি, আমি সেটা বেচবো নিশ্চয়ই 110 টাকায় নয়, এটা 115 টাকায় বেচবো, কথার কথা। তাহলে কি, ভেবে দেখো লিঙ্কটা ভাবো, বেড়েছে তেলের দাম, তার জন্য খাবারের দাম বেড়ে গেল, চালের দাম বেড়ে গেল। দিস ইজ হাউ মার্কেটস গেটস কানেক্টেড। দুটো আলাদা আলাদা মার্কেট, একটা ফুড মার্কেট আর একটা অয়েল মার্কেট। অয়েল মার্কেটে অয়েলের দাম বেড়েছে, সেই কারণে আজকে ফুড মার্কেটে ফুডের দাম বেড়ে গেল। দিস ইজ হাউ থিংস গেটস কানেক্টেড ইন অ্যান ইকোনমি। একটা জিনিসের দাম বাড়ার ফলে অন্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে। দুটোর সঙ্গে হয়তো দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, একটা খায় আরেকটা গাড়িতে ভরে, স্টিল কোনো না কোনো ভাবে দিস থিংস গেটস কানেক্টেড, অ্যান্ড একটা জিনিসের দাম বাড়ার ফলে অন্য জিনিসটার দাম চচ্চর করে বাড়তে থাকে। কোনো সমস্যা আছে এটা বুঝতে? না স্যার। এবার দেখো, এই যে বলছিলাম মার্কেট নিয়ে কথা বলবো, এবারে আমরা মার্কেটে ঢুকছি আস্তে আস্তে। ধরো মার্কেটের এখনকার যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার রেফার্স টু দ্য টাইপস অফ মার্কেট ইন হুইচ দ্য প্রডিউসার্স অর ফার্মস অপারেট। মানে কি, মার্কেট স্ট্রাকচারটা হচ্ছে এমনই একটা কিছু যেখানে প্রডিউসার বা ফার্ম নিজেদের কাজকর্ম করে, এবং নিজেদের কাজকর্মের ফলে যেটা বেরিয়ে আসে সেটা থেকে আমরা কনজিউম করি। কি বুঝলে? মানেটা এটাই যে যে কোনো প্রডিউসার বা যে কোনো ফার্ম, তারা তো প্রডিউস করছে সেটা বেচার জন্য। আজকে যদি একটা বই প্রোডাকশন হয়, সেই বইটা প্রোডাকশন করা হচ্ছে শুধুমাত্র সেই বইটা বিক্রি হবে বলে। তা সেই বইটা বিক্রি হবে কোথায়? একটা কোনো মার্কেটে বিক্রি হবে। তো তাহলে ইট ইজ লাইক অ্যান অপারেশন বিটুইন or in a market where the producers or firms operate between each other to produce the thing to us. This is the definition of market. এবারে এই মার্কেটের পেছনে কয়েকটা খুব ইম্পর্টেন্ট ফিচার্স আছে বা ফ্যাক্টরস আছে। কি কি সেটা? এই মার্কেটটা কিরকম হবে তার পেছনে কয়েকটা পয়েন্ট, সেটা হচ্ছে কতগুলো বায়ার আছে, কতগুলো সেলার আছে। নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার, কতজন বিক্রেতা আছে, কতজন ক্রেতা আছে, তার উপর নির্ভর করে মার্কেট তৈরি হবে। ঠিক আছে? 2 নম্বর কি, নেচার অফ দ্য প্রোডাক্ট, মানে কিরকম জিনিস বিক্রি হচ্ছে, সেটা কি হোমোজেনাস, সেটা কি হেটেরোজেনাস। হোমোজেনাস মানে একই রকম জিনিস বিক্রি হচ্ছে, কি একই রকম বলেছি, এক জিনিস বলিনি কিন্তু, একই রকম মানে শুধু কি বই বিক্রি হচ্ছে, নাকি বই খাতা পেন্সিল এরকম কিছু বিক্রি হচ্ছে, তাহলেও হোমোজেনাস, কারণ প্রত্যেকটাই স্টেশনারি। নাকি বইয়ের দোকানে সবজি বিক্রি হচ্ছে, তাহলে সেটাকে বলে হেটেরোজেনাস। মানে কি, বইও বিক্রি হচ্ছে, সবজিও বিক্রি হচ্ছে। যেমন ধরো পাহাড়ি দোকানে গিয়ে দেখবে যে একটাই দোকান,
অনেক পাহাড়ের মানে বিশেষ করে হিমাচল প্রদেশের দিকে এটা বেশি দেখা যায় যে দোকানটার নামটা একই। দোকানটা দুভাগে ভাগ করা। একদিকে মুদি মসলা বিক্রি হচ্ছে, আরেকদিকে ওষুধ বিক্রি হচ্ছে একই দোকানের মধ্যে। দ্যাট ইজ হেটেরোজেনাস। কি বলে তাকে? হেটেরোজেনাস। আর হোমোজেনাস মানে হচ্ছে আমাদের যে মুদি দোকানগুলো আমরা দেখি যেখানে শুধুমাত্র গ্রসারি আইটেমস বিক্রি হচ্ছে। সেখানে চাল, ডাল, তেল, নুন, ডিম, মসলা সমস্ত কিছু একসঙ্গে বিক্রি হচ্ছে। সেটা ইজ হোমোজেনাস। আর হেটেরোজেনাস কি যদি চাল, ডাল, তেল, নুনের সঙ্গে তোমার ওষুধ বিক্রি হয় তাকে বলে হেটেরোজেনাস। বোঝা গেল? এইগুলোর এই পয়েন্টের উপর ডিপেন্ড করে একটা মার্কেট তৈরি হতে পারে। ৩ নম্বর কি? নলেজ অ্যাবাউট দ্য মার্কেট। মানে আমাদের তার সেই মার্কেটটার প্রতি আদতেও নলেজ আছে নাকি? নাকি আমরা ইগনোরেন্ট। মানে আমাদের যায় আসে না কেমন মার্কেট কি না মার্কেট। আমাদের নলেজ আছে নাকি তার উপর ডিপেন্ড করে একটা মার্কেট তৈরি হতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে? ৪ নম্বর কি? ফ্রিডম অফ এন্ট্রি অর এক্সিট অফ দ্য ফার্মস। মানে ওই মার্কেটটা কিরকম? এমন মার্কেট কি যেখানে যেকোনো দিন কোনো মানুষ এসে বসে পড়ে বাজারে মালপত্র বিক্রি করতে পারবে? নাকি একবার ঢুকে গেলে বেরোতে পারবে না? নাকি এরকম যে এন্ট্রিটা ফ্রি, এক্সিটটা ফ্রি নয়। তুমি যখন ইচ্ছা আসতে পারো, কিন্তু বেরোবে আমার ইচ্ছায়। এরকম হতে পারে মার্কেট। আবার তুমি আ তোমার ঢোকায় রেস্ট্রিকশন আছে। তুমি কখন ঢুকবে সেটা আমি বলে দেবো। কিন্তু কখন বেরোবে সেটা আমি বলব না। তুমি তোমার ইচ্ছা মতন বেরোতে পারো। ঠিক আছে? These are some factors which determines the market forms মানে মার্কেট আদতে কেমন হবে এই কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হয়। জানি জিনিসগুলো মানে হয়তো শুনে একটু উইয়ার্ড লাগছে। যখন একটা করে মার্কেটের ডেফিনিশন পড়বে পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, অলিগোপলি, মনোপসনি অনেক রকম নাম আছে তাদের। তখন বুঝতে পারবে যে প্রত্যেকটার সঙ্গেই প্রত্যেকটা জড়িয়ে আছে। ধরো পরের স্লাইডেই যদি যাই, পরের স্লাইডে টাইপস অফ মার্কেট আছে। প্রথমটা কি? পারফেক্ট কম্পিটিশন বলে। পারফেক্ট কম্পিটিশন হচ্ছে যে এই যে মান্ডিজ মানে হচ্ছে সবজি মান্ডি বলে দেখবে, মানে বেসিক্যালি এগ্রিকালচারাল মার্কেটস। এটাকে বলে পারফেক্ট কম্পিটিশন। কি পারফেক্ট কম্পিটিশন এর পরে বোঝাবো। মনোপলি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। মানে ইন্ডিয়ান রেলওয়েজ তো একটাই সংস্থা যেটা গোটা ভারতবর্ষে রেল চালায়। কোনো দ্বিতীয় সংস্থা নেই যারা রেল চালায়। তো দ্যাট ইজ নোন অ্যাজ মনোপলি। অলিগোপলি মানে ধরো টেলিকম ডিপার্টমেন্ট, ধরো জিও, এয়ারটেল, আরো কি আইডিয়া, ভোডাফোন, অমুক তমুক। এরা হচ্ছে তোমার অলিগোপলির মধ্যে আসে। এগুলো সবকটার ডেফিনেশন আমি বোঝাবো একটা করে। মনোপলিস্টিক হচ্ছে রেস্টুরেন্টস, ক্লোদিং ব্র্যান্ডস, এদেরকে মনোপলিস্টিক মার্কেটস বলে বা মনোপলিস্টিক কম্পিটিশন বলে। লাস্ট হচ্ছে মনোপসনি, যেটা হচ্ছে কোম্পানি টাউন্স বা লার্জ রিটেলার্স। এগুলো জাস্ট এক্সাম্পল দেওয়া আছে। এবারে একটা করে ঢুকবো। আজকে পারফেক্ট কম্পিটিশন অব্দি থাকবে। পরের দিন আমরা এই বাকি চারটে আমরা পরের দিন করব। আচ্ছা, পারফেক্ট কম্পিটিশন কাকে বলে? ধরো পারফেক্ট কম্পিটিশন হচ্ছে এমনই একটা মার্কেট স্ট্রাকচার যেখানে দেয়ার আর লার্জ নাম্বার অফ প্রডিউসার্স। মানে বিক্রেতার সংখ্যা প্রচুর। ঠিক আছে? এবং সেখানে হোমোজেনাস প্রোডাক্ট মানে হচ্ছে যদি সবজি বিক্রি হয় তাহলে সবজিই বিক্রি হয়। কি সবজি বিক্রি হয় জানি না। সেখানে পেঁয়াজ কলি থেকে শুরু করে ফুলকপি সবকিছু বিক্রি হতে পারে। মোট কথা প্রোডাক্টটা হোমোজেনাস। ঠিক আছে? অ্যান্ড কোনো একটা দোকানদার প্রাইস ইনফ্লুয়েন্স করতে পারবে না। মানে কোনো একটা দোকানদার দাম ধার্য করতে পারবে না। দামটা ধার্য হবে সবার সমবেত স্বরে। সবাই যেটা বলবে, অর্থাৎ মার্কেট যেটা বলবে, ডিমান্ড সাপ্লাই যেটা বলবে। মনে আছে ডিমান্ড সাপ্লাই পড়ানোর সময় আমি বলেছিলাম যে ডিমান্ড সাপ্লাই না, মার্কেট পাওয়ার পড়ানোর সময় সম্ভবত বলেছিলাম যে ঠিক করে দেয় তাহলে মার্কেটটা ফেল করতে পারে। মার্কেট পাওয়ার থেকে মার্কেট ফেলিওর আসে। পারফেক্ট কম্পিটিশন হচ্ছে এমনই একটা জায়গা যেখানে কোনো রকম ভাবেই একজন ঠিক করে দিতে পারে না। সেখানে সবাই মিলে ঠিক করে দেয়। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। সেই কারণে দেখো লাস্ট পয়েন্টে দেওয়া আছে, দাস দিস রেফার্স দ্যাট দ্য ফার্মস আন্ডার পারফেক্ট কম্পিটিশন আর প্রাইস টেকার্স। মানে হচ্ছে তারা প্রাইসটা নেয়, তারা প্রাইস ধার্য করে না। মানে হচ্ছে
কোনো পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে তারা কিন্তু প্রাইসটা যেটা মার্কেট ঠিক করে দেয় সেই দামে বিক্রি করে। মানে আজকে যদি পুরো মার্কেটে আলুর দাম 10 টাকা কেজি হয়, আমি গিয়ে সেখানে 8 টাকা কেজি বা 12 টাকা কেজি বা 2 টাকা কেজিতে বিক্রি করতে পারবো না। আমাকে 10 টাকা কেজিতেই বিক্রি করতে হবে। বোঝা গেল? হয়তো এক্সাম্পল আমি এগ্রিকালচারাল মার্কেট বলেছি, কিন্তু দেখবে আসলে যখন বাজার করতে যাবে দাম হয়তো একটু ভ্যারি করে প্রত্যেকটা দোকানে। বলবে এটার কোয়ালিটি ভালো, ওটার অমুক ভালো, ওটার তমুক ভালো। সুতরাং পারফেক্ট কম্পিটিশন ইন রিয়াল লাইফ হয় না আমি বলব না। হয়, কিন্তু ওই এগেইন একটু করাপ্টেড ওয়েতে হয়। মানে সঠিক একদম পারফেক্ট কম্পিটিশন যদি আমি বলতে চাই তাহলে সেটা হয় না। সব দোকানে যদি 10 টাকা করে আলু বিক্রি হয় সেটা রিয়ালিস্টিক্যালি পসিবল নয়। থিওরিটিক্যালি আমরা বোঝাতে পারি তাকে, কিন্তু ইন রিয়েল লাইফ ইট ইজ নট পসিবল। সুতরাং তোমাদের ধরেই নিতে হবে যে এটা আমরা থিওরিটিক্যালি পড়ছি। ক্লিয়ার? বোঝা আর গেছে কি? এই ব্যাপারটাও তো তাহলে অ্যাজাম্পশন থাকছে যে একটা মানে একটা ফার্ম অন্য ফার্মটাকে ইনফ্লুয়েন্স করতে পারে না, কারণ না, সেটাও তো পারে না হতে তো। পারে না। একদমই পারে না। একদমই। এটা আমি লিখিনি হয়তো। এটা অবশ্যই সেখানে মানে এটার মধ্যে একটা ফিচার যেখানে one firm cannot affect the other firm। একদমই ঠিক কথা। পারে না। সেটা আমি বোধহয় এখানে লিখেছি কি? উম আগেরটাতেই লিখেছিলেন, কিন্তু আমি বললাম যে সেটা তো তাহলে সব সময় হবে না। না, সবসময় হবে না তো। সবসময় হবে না। হ্যাঁ, সেটাই বললাম, এই যে এখানে লাস্টের আগের লাইনেই লিখেছিলেন। হুম। কোন জায়গাটা বলো তো? এইখানটাতে লিখেছি না? এই তো দ্যাট নো ইন্ডিভিজুয়াল, যা চলে গেল। হ্যাঁ, না, হ্যাঁ, এক্সাক্টলি আমি লিখেছি তাহলে, হ্যাঁ। দ্যাট নো ইন্ডিভিজুয়াল ফার্ম ক্যান ইনফ্লুয়েন্স দ্য প্রাইস অফ একদমই তো তাই। সেই কারণেই তো তারা প্রাইস টেকার্স, তারা তো প্রাইস গিভার্স নয় বা প্রাইস ইনফ্লুয়েন্সার্স নয়। বোঝা গেছে না? সমস্যা আছে বলো? হ্যাঁ, সেটাই বললাম, ঠিক আছে। আচ্ছা, এবারে জাস্ট লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে ফিচার্স অফ পারফেক্ট কম্পিটিশন। সেটা কি? প্রথমটা হচ্ছে লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স। মানে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে সেখানে প্রচুর বায়ার্স আছে এবং প্রচুর সেলার্স আছে। একদম একটা বাজার, এবারে একদম সত্যি সত্যি সবজি বাজারের কথা ভাবো, যেখানে প্রচুর বায়ার, প্রচুর সেলার, এবং সে কারণে একজন বায়ার ইনফ্লুয়েন্স করতে পারছে না প্রাইস। উল্টো দিক থেকে একজন সেলার হিসেবে আমিও গিয়ে ইনফ্লুয়েন্স করতে পারছি না, কারণ আজকে যদি আমি বেশি দরদস্তুর করি, দেখবে দোকানে গেলে বেশি দরদস্তুর করলে বলে দেবে যে ছেড়ে দিন দাদা, আপনাকে নিতে হবে না। কারণ কি? তারা জানে যে আমার পরে আরো একজন আছে যে ওই দামে নিতে পারবে। বোঝা গেল? 2 নম্বর কি? হোমোজেনাস প্রোডাক্ট, যেটা আমি শুরুতেই বলে দিয়েছি। হোমোজেনাস মানে শুধু সবজিই বিক্রি হচ্ছে। আমি বলছি না একবারে যে শুধু শশাই বিক্রি হচ্ছে। যে কোনো রকমের সবজি বিক্রি হচ্ছে, কিন্তু প্রোডাক্টটাই হোমোজেনাস। ঠিক আছে? 3 নম্বর কি? ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট। মানে এটা পারফেক্ট কম্পিটিশন হচ্ছে এমনই একটা কাইন্ড অফ মার্কেট যেখানে আজকে আমি চাইলে গিয়ে সবজির ঠেলা নিয়ে বসতে পারি, কালকে আমি বেরিয়ে যেতে পারি। সুতরাং ফ্রি এন্ট্রি অ্যান্ড ফ্রি এক্সিট। 4 নম্বর পয়েন্ট কি? পারফেক্ট মোবিলিটি অফ রিসোর্সেস। মানে হচ্ছে ধরো এটা বোঝাবো কি করে? ধরো যে রিসোর্স গুলো, মানে ধরো একটা সবজি মার্কেটে থাকার জন্য, ধরো আজকে তোমার বাড়ির ওদিকে দুটো বাজার আছে, ঠিক আছে? দুটো বাজারই সবজি বিক্রি হয়। মোবিলিটি অফ রিসোর্সেস মানে হচ্ছে ধরো গতকাল তুমি আহ, বাজার নাম্বার 1-এ ছিলে, আজকে তুমি বাজার নাম্বার 2-তে গিয়ে বসছো, পরশুদিন আবার বাজার নাম্বার 1-এ আসছো। মোবিলিটি মানে হচ্ছে, মোবাইল মানে হচ্ছে ফ্রিলি মুভ করা যায়। পারফেক্ট মোবিলিটি অফ রিসোর্সেস মানে হচ্ছে আজকে আমি এই বাজারে বসবো, কালকে আমি ওই বাজারে বসবো, পরশু আমি এই বাজারে বসবো, তারপরের দিন আমি আবার এই বাজারে চলে আসবো। দিস ইজ নোন অ্যাজ পারফেক্ট মোবিলিটি অফ রিসোর্সেস। ক্লিয়ার? ফিফথ পয়েন্ট কি বলছে? পারফেক্ট নলেজ। মানে এখানে যারা বিক্রেতা তাদেরও নলেজ আছে ক্রেতাদের সম্পর্কে, এবং ক্রেতা যারা তারাও জানে যে ক্রেতারা কেমন এবং এই মার্কেটটা কিরকম।
সেই কারণে তারাও চাইবে না যে প্রাইসটাকে ইনফ্লুয়েন্স করতে, এবং বিক্রেতারাও চাইবে না ক্রেতাদের ইনফ্লুয়েন্স করতে। সুতরাং দুই পক্ষই জানে যে দুই পক্ষই মার্কেটটা নিয়ে, দুই পক্ষই জানে যে এই শসার দাম কত টাকা কেজি চলছে, আলুর দাম কত টাকা কেজি চলছে। আবার বিক্রেতারা জানে যে ক্রেতারা জানে যে শসার দাম কত আর এটার দাম কত, সুতরাং বেশি আমি নিতে পারবো না। আবার ক্রেতারা জানে যে এই দোকানে এটা ভালো, এই দোকানে শসা ভালো, ওই দোকানের আলু ভালো। সুতরাং দুই পক্ষই প্রপার ভাবে শিক্ষিত। ক্লিয়ার? আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ফিচার কাম অ্যাজাম্পশন বলতে পারো, এটা হচ্ছে অ্যাবসেন্স অফ ট্রান্সপোর্ট কস্ট। এটা না খুব ইন্টারেস্টিং। মানে ধরো যদি ট্রান্সপোর্ট কস্ট থাকে, ধরো আমি আজকে ধরে নাও বিশ্বরূপের থেকে আমি ফুলকপি কিনছি, বিশ্বরূপ ভালো ফুলকপি তৈরি করে, আর অর্কদ্বীপের থেকে আমি ধরে নাও বাঁধাকপি কিনছি, ঠিক আছে। এবারে ধরো আরেকজন আছে যে আরেকটা তৃতীয় ব্যক্তির থেকে ফুলকপি কিনছে আর অর্কদ্বীপের থেকে আহ বাঁধাকপিটা কিনছে, ঠিক আছে। এবার আমি ধরো আমাকে বিশ্বরূপ যেই দামে ফুলকপি দিচ্ছে তার মধ্যে ট্রান্সপোর্ট কস্ট অমুক তমুক সবকিছু আছে, ধরো আমাকেও দিচ্ছে এক গাড়ি ফুলকপি ধরে নাও 10,000 টাকায়, ঠিক আছে। এবার আরেকটা লোক যে আছে সে যে অন্য লোকটার থেকে ফুলকপিটা কিনছে সে ধরো দিচ্ছে এক গাড়ি ফুলকপি 9,000 টাকায়। এবার আমিও বিশ্বরূপকে গিয়ে ধরলাম যে তুমি বস আমার থেকে বেশি টাকা নিচ্ছ কেন? ও বলবে যে না খুব বেশি ট্রান্সপোর্ট কস্ট হয়ে যাচ্ছে, আমার পোষাচ্ছে না, তা আমি বেশি টাকা নিচ্ছি। এইবারে ভেবে দেখো যদি ট্রান্সপোর্ট কস্টটা না থাকে, ট্রান্সপোর্ট কস্টটা না থাকলে বিশ্বরূপার এই জিনিসটা আমাকে বলতে পারবে না যে আমার যাওয়া আসায় খরচ বেড়ে যাচ্ছে, আমার মালটা আপনাকে দিতে খরচা বেড়ে যাচ্ছে, সে কারণে আমি আপনার থেকে বেশি টাকা নিচ্ছি। এই কারণে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে ট্রান্সপোর্ট কস্ট ইজ জিরো, কোনো ট্রান্সপোর্ট কস্ট নেই। এটা ইজ অ্যান অ্যাজাম্পশন, না হলে এই মডেলটা দাঁড়ায় না। এটা অ্যাজিউমই করে নেওয়া হয় যে কোনো জিনিস আমি যে দামে কিনছি ঠিক কথা, কিন্তু তার মধ্যে কোনো ট্রান্সপোর্ট কস্ট জড়িয়ে নেই। কারণ ট্রান্সপোর্ট কস্ট থাকলে দামের ভেরিয়েশন তৈরি হয়। আমি একজনের থেকে 9,000 টাকায় কিনছি, এবার অন্যজন ওই একই জিনিস হয়তো 10,000 টাকায় কিনতে হবে তাকে, জাস্ট ডিস্টেন্সটার জন্য, জাস্ট ট্রান্সপোর্ট কস্টটা বেড়ে যাচ্ছে বলে। সেই কারণে পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে দেয়ার ইজ নো ট্রান্সপোর্ট কস্ট ইনভলভড অর দেয়ার ইজ অ্যাবসেন্স অফ ট্রান্সপোর্ট কস্ট। বোঝা গেছে? বলো বোঝা গেছে নাকি বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আজকের গল্প এখানেই শেষ। আমি ইচ্ছা করে ছোট রেখেছি কারণ ফালতু এই 2-3 ঘন্টা পড়িয়ে কোনো লাভ নেই, এই জিনিস ছোট জিনিস। আবার পরের দিন এখান থেকেই শুরু করব। সবাই বুঝেছো? পুরো ক্লাসটাই অরিত্র কোনো কথা বলেনি। এই ঈশিতা কি ঘুমাচ্ছে? না না বুঝেছি। সারদা বুঝেছো? শুনছি। সারদা ঘুমিয়ে পড়েছে। অরিত্র তো শিওর ঘুমাচ্ছে, 100% শিওর। সকলের মাথায় ঢুকেছে কি যতটা অব্দি এটা খুব সহজ জিনিস, কিচ্ছু নেই সেরকম হাতি ঘোড়া কিছু নেই। এই জন্য এই চ্যাপ্টারটা থেকে আমি দেখলাম সেরকম আহামরি প্রশ্নও দেয় না, ছোট ছোট টুকটাক প্রশ্ন দেয়। 2 মার্কসের জন্য খুব স্কোরিং চ্যাপ্টার, 2 মার্কসের জন্য একদম দারুণ চ্যাপ্টার এটা। বোঝা গেছে? তাহলে আমি রাখবো ক্লাসটা। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। পরের ক্লাস কবে? 8 তারিখ? হ্যাঁ স্যার। ঠিক আছে, 8 তারিখ এখান থেকে আবার চালু করবো।